সাংগঠনিক সম্পাদক শাহিদ খানকে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। শাহিদ থাকেন মগবাজার, তাকে মামলা দেওয়া হয়েছে মিরপুরে ট্রেন স্টেশন ভাঙচুরের মামলায়। সেই ট্রেন স্টেশনে কারা ভাঙচুর করেছে আমরা জানি। শাহজাহান খানের লোকজন এবং শ্রমিকরা সেই ভাঙচুর করেছে, তাদের বাস ব্যবসা বন্ধ হয়ে যাওয়ায়। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, আপনারা দেখেছেন এই হত্যাযজ্ঞ চলার পরে কয়েকদিন ধরে শুধু ইট বাড়ির জন্য শোক প্রকাশ করা হয়েছে। মানুষকে হত্যা করা হয়েছে, ছাত্রকে হত্যা করা হয়েছে, তাদের বিষয়ে কোনো কথা ছিল না। এই একটি বিরূপ পরিস্থিতি আমরা বাস করছি। এই জন্য আমাদের পূর্বসূরীরা এদের স্বাধীন করেনি। আমি একটি কথা বলে শেষ করব। আমি এই সমাবেশে অনেক আগে একবার বলেছিলাম, আমার বন্ধুরা অনেকে হাসাহাসি করেছিলেন। এই স্বৈরাচাররা পালিয়ে যাওয়ার শুরু করেছে, অনেকে গেছে। কেউ যাতে পালিয়ে না যেতে পারে, এয়ারপোর্ট ছাত্র জনতা মিলে ঘেরাও করে রাখতে হবে। বাংলাদেশের মানুষের সাথে তারা অনেক অন্যায় করেছে। এরপর 56,000 বর্গ মাইলকে তারা বদ্ধভূমিতে পরিণত করেছে। এর বিচার বাংলাদেশের মাটিতে হতে হবে। আপনি সবাইকে অনুরোধ। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি জাতীয় প্রেসক্লাবের সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব ইলিয়াস খান। উপবন্ধ করে আমাদের 4 জন সাংবাদিক হত্যার শিকার হয়েছেন। আমরা এই যে সাংবাদিকরা যে হত্যার শিকার হয়েছেন, সাংবাদিকরা এই আন্দোলনের সময় কি সেখানে সন্ত্রাসী কর্মকাণ্ড করতে গিয়েছিলেন? মিডিয়ার ভাইদের কাছে আমার প্রশ্ন। আমরা সেখানে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়েছিলাম, কিন্তু আমাদের সেখানে সাংবাদিকদের 4 জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। বন্ধুরা জানেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আমাদের শাহিদ খানকে একটি ভুয়া মামলায় গ্রেপ্তার থেকে তাকে হয়রানি এবং নির্যাতন করা হচ্ছে। আমরা এই সমস্ত ঘটনার তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। শুধু এতটুকুই বলতে চাই, সারাগামী হত্যার বিচার হয়নি, এটা আমরা সবাই জানি। আমাদের সাংবাদিকরা সবসময় নির্যাতনের শিকার হচ্ছে। আমরা সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা, কালোকে কালো, সাদাকে সাদা বলি। এজন্যই সাংবাদিকদের যদি আজকে এই অবস্থা করা হচ্ছে। আমরা আমাদের ভাই, আমাদের সহকারী হত্যার প্রতিবাদে আপনাদের অভিনন্দন। বন্ধুগণ, আমাদের সরকার প্রধান শেখ হাসিনা একান্ত সচিব ছিলেন মন্ত্রী রহমান রেন্টু। তিনি তার আমার ভাষায় বই লিখেছেন, শেখ হাসিনা মাঝে মাঝে মাদক নেন, সেটা হলো ফেন্সিডিল। তিনি যখন কোনো অপারেশন চালান, খুন থেরাপি চালান, সেদিন তিনি উন্নত মানের বিট ফুড খান। আমরা ইতিহাসে হিটলারের নাৎসি বাহিনীর নৃশংসতার কথা শুনেছি, কিন্তু এই উপমহাদেশের হিটলারের নাৎসি বাহিনীকে ছাড়িয়ে গেছে আমাদের বাংলাদেশের আওয়ামী লীগ সরকার, তার পেটুয়া, ছাত্রলীগ, যুবলীগ, মহিলা লীগ, যুব মহিলা লীগ ইত্যাদি ইত্যাদি। আজকে যে গণতান্ত্রিক আন্দোলন সারা দেশে শুরু হয়েছে, সেই আন্দোলনের অবস্থায় বর্তমান সরকারের বিদায়ের পালা সময়ের ব্যাপার মাত্র। আমরা আশা করেছিলাম গণতান্ত্রিক শক্তি, একটি গণতান্ত্রিক ভোট হিসাবে, সাংবাদিক হিসাবে আমরা আশা করেছিলাম এই সরকার শান্তিপূর্ণভাবে একটা সুন্দর নির্বাচন দিয়ে তিনি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করবেন, দেশে একটা শান্তির প্রক্রিয়া শুরু হবে। তিনি পালিয়ে যাক, রাজনৈতিক মহল থেকে বলা হলেও আমরা এই দৃশ্য দেখতে চাই না। কারণ গণতন্ত্রে ক্ষমতাসীন এবং বিরোধী দল গণতন্ত্রের অংশ, আমরা সেটাই আশা করেছিলাম। কিন্তু আমাদের সরকার প্রধান মনে হয় সেই দৃশ্য থেকে আমাদের বঞ্চিত করলেন। তিনি মনে হয় এখন আমাদের পালিয়ে যাওয়ার দৃশ্য দেখতে হবে, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের সেই দৃশ্য মনে হয় আমরা দেখবো না। সেই জন্য আমরা বঞ্চিত হলাম। আজকে আমি বেশি কথা বলবো না। এই যে স্বাধীনতা যুদ্ধ, মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয়েছে, এদেশের পুলিশ বাহিনী আছে যত সাংঘাতিক বিতর্কিত। মানুষ পুলিশদের সাথে কোনো আত্মীয়তাও করতে চায় না। পুলিশের কোনো আত্মীয়তা দেখতে গেলে মানুষ দূরে সরে যায় চিৎকার করে। আজকে সেই পুলিশ বাহিনী গণতন্ত্রের পুলিশ, তারা কোনো আওয়ামী লীগ সরকারের পুলিশ না। এটা কি যে এই পুলিশ বাহিনীতে ছাত্রলীগ, যুবলীগের ক্যাডার
আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী এসে ওত পেতেছে এবং আরো কথা আছে দূরেও তাদের অনেক জায়গার লোকেরা এখানে আছে অংশ নিয়ে বাংলাদেশের মানুষের বুকে গুলি চালাচ্ছে, সাংবাদিকদের উপর গুলি চালাচ্ছে, আমার মা বোনদের ভাই বোনদের উপর গুলি চলছে, অসহায় অবধ শিশুদের উপর গুলি সংখ্যকভাবে গুলি চালাচ্ছে। পুলিশ বাহিনীকে বলবো এই সরকারের নিয়ে মরা কান্না করার আর কোনো কিছু নেই। এখন সতর্ক হয়ে যান, আপনাদের সাথে নীতিগতভাবে আমাদের বিরোধ নেই। আপনারা যুবলীগের ছাত্রলীগের ক্যাডার হতে পারেন, কিন্তু আপনার বেতনটা আওয়ামী লীগের পকেট থেকে কোনো ব্যক্তি বিশেষের পকেট থেকে দেওয়া হয় না। আপনার বেতন দেওয়া হয় এদেশের দুটি মানুষের কৃষক শ্রমিক জনতা আমার আপনার পকেটের ট্যাক্সের পয়সা থেকে। সুতরাং যখন সরকার যখন এই দেশের প্রজাতন্ত্রের মালিকের বিরুদ্ধে দাঁড়ায়, তখন আপনার নিয়ম, আপনার কর্তব্য হচ্ছে সাধারণ মানুষের পক্ষে দাঁড়ানো। দেশপ্রেমিক সেনাবাহিনী ভাইদেরকে বলবো, আপনারা বিতর্কিত হন, এটা আমরা চাই না, কিন্তু বিতর্কিত হয়ে গেছে। আপনারা আত্মসম্মান করে 17 নভেম্বরের চেতনায় উদ্ভূত হয়ে মানুষের গণতান্ত্রিক আন্দোলনের সাথে জড়িত হয়ে যান। যদি আপনাদের সেই সাহস না থাকে, তাহলে আপনাদের উপর দেশ সরকার দায়িত্ব দিতে তো আমরা ভরসা পাই না। ভাইদেরকে বলবো, কিভাবে কোন দুঃসাহসে তার কোন করে মানুষের উপর গুলি চালিয়েছেন। এই আপনারা তো জানি অনেক, বাংলাদেশের আপনাদের দায়িত্ব হল দেশ সরকার, দেশের কোনো জবাবদিহিতে নাই। এগুলো আমরা দেখেও না দেখার, জেনেও না জানার। কেউ পুলিশ হত্যার দাবি চাচ্ছেন, যারা পুলিশকে হত্যা করেছেন তাদের বিচারে দাবি করছেন, সাধারণ শিক্ষার্থীদের জন্য দাবি করছেন, আমরাও সেই দাবি জানাই। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে, আমাদের যে সংবাদকর্মীকে হত্যা করা হয়েছে, আমাদের যে সহকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, সেটি নিয়ে বিভিন্ন মহলে কোনো দাবি হচ্ছে না। তার কারণ কি? সেটি হচ্ছে আমাদের মধ্যেই কুলাঙ্গার সাংবাদিকদের জনতার মুখোমুখি করে দাঁড়িয়েছে, শিক্ষার্থীদের বিরুদ্ধে দাঁড় করিয়েছে, যার কারণে আমাদের সহকর্মীরা মাঠে কাজ করতে যখন যায় তাদেরকে আক্রমণ করে, তারা আহত হয়, একটি ভুল বোঝাবুঝি তৈরি হয়। এখন একজন সাংবাদিক, তার বিরুদ্ধে অন্য অপরাধের অভিযোগ আপনি নিয়ে আসতে পারেন, যেহেতু সংবাদকর্মী, তিনি সংবাদ করেছেন, তথ্য বাড়িয়েছেন, তথ্য আছে, আপনি সেই পথে দাঁড়িয়ে আপনি মেট্রোরেল যাওয়ার পরে মামলা দিয়েছেন। এর অর্থ হচ্ছে যেন আমরা যারা মাঠে কাজ করি, আমাদের মধ্যে একটা ভয় ধরিয়ে দেওয়ার জন্য আমরা যেন সঠিক কথা না বলি, সঠিক তথ্য প্রচার এবং প্রকাশ থেকে বিরত থাকি, সেই জন্য এই ধরনের অদ্ভুত আচরণ করেছে সরকার। আমি আশা করি তাদের সর্বোচ্চ হবে এবং খুব দ্রুত আমার সহকর্মীকে মুক্তি দিবেন, একই সঙ্গে যারা খুন হয়েছে তাদের আসামিদের গ্রেফতার করবেন। ধন্যবাদ সবাই।